10 ঘন্টারও কম সময়ে 7 দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইরান 10 ঘন্টার কম সময়ের মধ্যে ইসরায়েলে 7 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের অত্যাধুনিক ও বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের ড্রোন ও মিসাইলগুলো একের পর এক আঘাত হেনেছে। রামাদগান থেকে নেভেগ মরুভূমি সবখানেই এখন কেবল ধ্বংসযজ্ঞের চিহ্ন। এমনকি বীর আল সাবেহ প্রধান লজিস্টিক এবং কমান্ড হাবটিও মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানের অ্যারোস্পেস ফোর্স। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকা যুদ্ধ এখন এমন একটা সমীকরণ এসে দাঁড়িয়েছে যে আসলে কোনো কিছু প্রিডিক্ট করাই মুশকিল। কেন মুশকিল? যেমন ট্রাম্প 48 ঘন্টা সময় দিল যে এই 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী না ছাড়ে তাহলে আমেরিকা ইরানের এনার্জি সেক্টরে আঘাত হানবে। সেই 48 ঘন্টা শেষ হয়ে গেল। ট্রাম্প বলতেছে 5 দিনের যুদ্ধবিরতি, ভালো কথা। ট্রাম্প বলতেছে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে, ইরান বলতেছে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়নি। ওদিকে শুনলাম পাকিস্তান, মিশর এবং তুরস্ক মধ্যস্থতা করতেছে। আর কেমন একটা যেন হযবরল অবস্থা। কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যে কিন্তু গত রাতেও এই আমেরিকা ইসরায়েলের বিমানগুলো ইরানের বিভিন্ন জায়গায় বোমা বর্ষণ করেছে। আবার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় প্রচুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাহলে ভাই এই যুদ্ধবিরতি কোথায় দেখলাম না তো। এখন এই যখন অবস্থা, তখন অনেকেই মনে করতেছেন যে শেষ পর্যন্ত হয়তো এই যুদ্ধবিরতি নাও হতে পারে, কারণ ইরান এত শক্ত অবস্থানে আছে, ইরান এত সুবিধাজনক অবস্থায় আছে যে ইরান আসলে আমেরিকার কোনো সিদ্ধান্ত মানবে না। কারণ এই ইরানকে 48 ঘন্টা হুমকি দেওয়ার পরে আবার ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণা, সে যেখানে হোক না কেন, সেটা ইরান বলতেছে অর্থনৈতিক কারণে, স্টক মার্কেট বাড়ানোর জন্য, তেলের দাম কমানোর জন্য, ঠিক আছে। কিন্তু যে কারণেই ট্রাম্প ঘোষণা করুন না যুদ্ধবিরতি, সমস্ত বিশ্ব বুঝে গিয়েছে ট্রাম্পের সীমাবদ্ধতা। বিশ্ব বুঝে গিয়েছে যে আমেরিকার ক্ষমতা কিন্তু সীমাহীন নয়, আমেরিকা চাইলেও অনেক কিছু পারে না। বিশ্লেষকরা মনে করেন যে এই ইরান আসলে বুঝিয়ে দিয়েছে যে আমেরিকা এবং ট্রাম্পের ক্ষমতা আসলে কত সীমিত এবং তারা কত দুর্বল, সেটা বিশ্ববাসীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলেই মনে করতেছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা আরো মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জ্বালানি সেক্টর ধ্বংস করার হুমকি দেওয়ার পরেও এই যে তিনি হঠাৎ করে 5 দিনের যুদ্ধবিরতিতে গেলেন এবং বললেন যে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে, অথচ ইরান বলছে কোনো আলোচনাই হয়নি, এতেই বোঝা যায় যে ট্রাম্প আসলে নমনীয় হয়ে পড়েছেন, তার আর কিছু করার নেই। এখন ট্রাম্প যখন বলতেছেন যে ইরানের জ্বালানি সেক্টরে হামলা চালাবো, সঙ্গে সঙ্গে ইরান বলতেছে যে তুমি যদি আমাদের জ্বালানি সেক্টরে হামলা চালাও তাহলে আমরা তো এই মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের জ্বালানি সেক্টরে হামলা চালাবোই, প্লাস আমরা এই সমস্ত মধ্যপ্রাচ্যের পানি শোধন ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিব। পরে জাতিসংঘ সনদ বলল যে আরেকটি দেশের পানি শোধনাগারে হামলা চালানো এটা হচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন। তখন ইরান বলল যে আসলে পানি শোধনাগার না, আমাদের উপর যা হামলা আসবে আমরা তাই করব। যদি আমাদের জ্বালানি সেক্টরে হামলা চালায়, আমরাও মধ্যপ্রাচ্য ইসরায়েলের জ্বালানি সেক্টরে হামলা চালাবো। যদিও কথাও একই, যদি আপনার বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো পানি শোধন করবে কিভাবে? বিদ্যুৎ ছাড়া সম্ভব না তো। এই কথার পরে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো নড়ে চড়ে বসে এবং তাদের ওস্তাদ ট্রাম্পের হাতে পায়ে ধরে যে স্যার আর এবার চলা যায় না, যদি ইরান আমাদের পানি শোধনাগারে হামলা চালায় তাহলে কিন্তু আর বাঁচার কোনো উপায় নেই। এখন প্রশ্ন হচ্ছে যে কেন পানি এত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের কাছে? যেই ট্রাম্প হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের জ্বালানি সেটা ধ্বংস করে দিবেন, সেই ট্রাম্পই এখন বলতেছেন আমি আর আয়াতুল্লাহ মিলে এই হরমুজ পরিচালনা করব। কোন পরিস্থিতি ট্রাম্পকে আসলে এই কথা বলতে বাধ্য করলো? দর্শক, 1995 সনে একটা কথা খুব ছড়িয়ে পড়েছিল যে আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, যদি কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয় সেটা হবে পানি নিয়ে। সে সময় মিশরীয় অর্থনীতিবিদ এবং বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল আলাদিন সিরাজি বলেছিলেন যে যদি কোনো কিছু নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাদে তাহলে সেটা হবে পানি নিয়ে। এর ঠিক 10 বছর পরে 2005 সালে আরেক মিশরীয় রাজনীতিবিদ বুট্রুস গালি, জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রুস গালি, তিনিও বলেছিলেন যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে সেটা হবে পানি নিয়ে। এবং জাতিসংঘের অপর মহাসচিব দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ বান কি মুন, তিনিও বলেছিলেন যে পানি নিয়ে বিশ্বে একটা ভয়ঙ্কর জটিলতা হতে পারে। একটা প্রতিবেদনে বলেছে যে ফরাসি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনসের 2022 সালে তথ্যের বরাত দিয়ে সংবাদ প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আরব আমিরাতের মোট খাবার পানির চাহিদার প্রায় 42% সাগরের নোনা পানি পরিশোধন করে মেটানো হয়। এছাড়াও পানি শোধনাগারের উপর সৌদি আরবের নির্ভরতা প্রায় 70%, ওমানের প্রায় 86%, 86, কুয়েতের নির্ভরতা 90% এবং সাগরের পানি শোধনাগারের উপর ধনী দেশ কাতারের নির্ভরতা 99%, বাহরাইনের 90% এবং সারা বিশ্বে মোট পানি শোধনাগারের 42%ই হচ্ছে এই আরব দেশগুলোতে। এবং ওইখানে যদি ইরান এই পানি শোধনাগার ধ্বংস করে দেয় তাহলে মধ্যপ্রাচ্য বলে কিছুই থাকবে না, কারণ মধ্যপ্রাচ্যে আমার দেশের মতো নলকূপে পানি ওঠে না, ওইখানে পানির স্তর অনেক নিচে, ওইখানে সাগরের পানি, সাগরের নোনা পানি পরিশোধন করে মিষ্টি করে তারপর সরবরাহ করা হয়। এবং আরব দেশগুলো ধনী হলেও
তেল আছে, গ্যাস আছে, কিন্তু পানির দিক দিয়ে তারা প্রচুর স্পর্শকাতর। শুধু কল্পনা করে দেখেন তো যে আপনার বড় বড় বিল্ডিং, ইমারত, শান শকাত, অর্থ সম্পদ, ধন জৌলস, কিন্তু আপনার পানি নাই করে। কি অবস্থা হবে আপনি বলেন তো? এই কারণেই আরব দেশগুলোর ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গিয়েছে যে কি বলে জ্বালানি সেক্টর তো হামলা করবে ঠিক আছে, কিন্তু পানি শোধনাগারে হামলা করলে তো বাঁচা যাবে না। এই কারণে তারা ট্রাম্পের হাতে পায়ে ধরেছে। এবং আরো ভয়ের কারণ হচ্ছে যে আপনারা জানেন হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীর এক পাশে হচ্ছে ইরান, আরেক পাশে হচ্ছে কাতার, সৌদি আরব, ওমান। এবং এই কাতার, সৌদি আরব, ওমানের বড় বড় যে পানি শোধনাগারগুলো আছে ওগুলো কিন্তু ওইখানেই অবস্থিত। মানে এক পাশে ইরান হরমুজ প্রণালীর, আরেক পাশে হচ্ছে এই কাতার, ওমান এবং সৌদি আরবের পানি শোধনাগার। তার মানে হচ্ছে ইরান থেকে ওদের পানি শোধনাগার দূরত্ব হচ্ছে ঢিল ছোড়া দূরত্ব, এত কাছে। ইচ্ছা করলে কিন্তু ইরান এগুলো সব একদম ধ্বংস করে তামা তামা করে দিতে পারে। এই কারণেই বিশ্লেষকরা মনে করেন যে পানি শোধনাগারে ইরানের হামলার হুমকি পাওয়ার পরই আসলে বাধ্য হয়ে ট্রাম্পের সুর নরম হয়েছে। আবার অনেকে মনে করেন যে আসলে ট্রাম্পের এই 5 দিনের যুদ্ধবিরতির কৌশল মাত্র। এতে ট্রাম্প এক ঢিলে 2 পাখি মারতেছেন। গতকালকে যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন তখন বিশ্বে স্টক মার্কেটের দাম বেড়ে গিয়েছে এবং তেলের দাম কমে গিয়েছে এবং মোটামুটি বিশ্ব অর্থনীতি একটা চাঙ্গা ভাব পরিলক্ষিত হচ্ছে। আর এই 5 দিনে ট্রাম্পের যে অস্ত্র শস্ত্রের যে স্বল্পতা এগুলো মিটানোর চেষ্টা করবেন। এখন ইরানের সঙ্গে যে গত 4 সপ্তাহের যুদ্ধ, সেই যুদ্ধে আসলে কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কি ভুল করেছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবং এই 4 সপ্তাহের অভিজ্ঞতার আলোকে ট্রাম্প নতুন করে তার সামরিক পরিকল্পনা তৈরি করবেন, একটা মিলিটারি স্ট্র্যাটেজি নতুন করে ঠিক করবেন। 5 দিন সময় পাওয়া গেছে। ওদিকে ইরানও কিন্তু বসে থাকবে না, ইরানও নিশ্চয়ই তাদের পরিকল্পনা সাজাবে যে কিভাবে আসলে এই আমেরিকা অ্যাটাক করলে সেটা তারা প্রতিহত করতে পারবে। এবং এই ইরানের সঙ্গে আমেরিকা যুদ্ধ আজকে 4 সপ্তাহে গড়িয়েছে এবং সমস্ত বিশ্বে তাদের জন্য হাহাকার। বাংলাদেশের তো অবস্থা খুবই খারাপ, ভারতের অবস্থা খারাপ, ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা করেছে, ইংল্যান্ডেও জ্বালানি তেলের দাম, গ্যাসের দাম অনেক বেড়ে গিয়েছে। কাজেই সমস্ত বিশ্ব কিন্তু অচল হয়ে পড়তে যাচ্ছে শুধু এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে। এবং হরমুজ প্রণালী কিন্তু আজকেও বন্ধ ছিল পুরো দিন, একটা জাহাজও পার হতে পারেনি। শুধু গতকালকে ভারত ও পাকিস্তানের 2টা জাহাজ পার হয়েছে, তাও ইরানের সঙ্গে কথা বলে ইরানের অনুমতি নিয়ে তারপর পার হয়েছে। এখন এই যে আমেরিকা বলতেছে যে জ্বালানি সেক্টরে হামলা চালাবে, অনেকে বলতেছে মানবাধিকার লঙ্ঘন। ইসরায়েল কিন্তু প্রথম ইরানের সাউথ পার্স জ্বালানি সেক্টরে হামলা শুরু করে আগে, ইরান কিন্তু করে নাই, আগে শুরু করছে ইসরায়েল। শুধু তাই না, এই ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার পর দিন রাতেই আমেরিকা ইসরায়েল মিলে ইরানের ইস্পাহানে জ্বালানি সেক্টরের উপর আবার হামলা করেছে। ইরানে অবস্থিত এই সাউথ পার্স গ্যাস ক্ষেত্রটি কিন্তু কাতার এবং ইরানের যৌথ উদ্যোগে পরিচালিত হয় এবং এই গ্যাস ক্ষেত্রে হামলার পর সমস্ত বিশ্বে গ্যাসের দাম বিপুল পরিমাণে বেড়ে যায়। তখন বাধ্য হয়ে ট্রাম্প ইসরায়েলকে বলে আর হামলা করবা না। ট্রাম্প আরো বলে যে ইরানকে আমি তেল বিক্রি করার অনুমতি দিলাম। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু ভেবেছিল যে বোমা মেরে ইরানের সরকার পরিবর্তন করে ফেলবে, কিন্তু তারা সাম্প্রতিক ইতিহাস ভুলে গিয়েছে। তারা ভুলে গিয়েছে যে বোমা মেরে আসলে সরকার পরিবর্তন করা যায় না যদি জনগণ থাকে ঐক্যবদ্ধ। এবং আরো বড় বিষয় হচ্ছে যে আমেরিকা তাদের অতীতের ভুল থেকে আসলে কিছুই শিখেনি। দেখুন 2003 সালে যদি আমেরিকা ইরাক আক্রমণ না করতো তাহলে কিন্তু ইরাক ধ্বংস হতো না, সাদ্দাম হোসেনের ফাঁসি হতো না এবং এই ইরাক সিরিয়াকে ঘিরে এই ISS ইসলামিক স্টেট নামে একটা জঙ্গি গোষ্ঠী উত্থান হতো না এবং ইরান তাদের রেভলিউশনারি গার্ড ক্রপস গঠন করতো না। আজকে এই ইরানের তৈরি ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস তারা শুধু ইরানেই না, তারা ইরাকে, সিরিয়াতে, লেবাননে এভাবে বিভিন্ন দেশে তাদের প্রভাব বিস্তার করতেছে। এবং আমেরিকা আফগানিস্তান থেকে কোনো শিক্ষা লাভ করেনি। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করে তারপর সেই তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে তারপর চলে আসতে বাধ্য হয়েছে। সেখান থেকেও কিন্তু আমেরিকা কোনো শিক্ষা লাভ করেনি। আসলে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ট্রাম্পের এই ইরান হামলা তার জ্বলন্ত প্রমাণ। শিক্ষা নিলে ট্রাম্প আর এই হামলাটা করতো না। এবং বিশ্লেষকরা মনে করতেছেন যে এই ট্রাম্পের নমনীয় হওয়ার আরেকটা কারণ হচ্ছে ইরান বলছে যদি আমাদের উপর হামলা অব্যাহত থাকে এবং হামলা হয় তাহলে আমরা পুরো হরমুজ প্রণালীতে ওয়াটার মাইন বসিয়ে দেব। এই ওয়াটার মাইন হচ্ছে পানির নিচে কয় ফুট নিচে একটা মাইন, জাহাজের সঙ্গে বাড়ি খেলেই বিকটভাবে বিস্ফোরিত হয় এবং পুরো জাহাজ ধ্বংস হয়ে যায়। এবং এই সব মাইন পাতার প্রভাব এতই সুদূর প্রসারী যে এই সব মাইন অপসারণ করতে করতে কয়েক বছর লেগে যেতে পারে। আর এই কয়েক বছর যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে তাহলে কিন্তু সমস্ত পৃথিবীর 12টা বেজে যাবে। এই হরমুজ প্রণালী আজকে 4 সপ্তাহ বন্ধ, তাই পৃথিবীর অবস্থা। যদি এই হরমুজ প্রণালী পুরো কয়েক বছর বন্ধ থাকে তাহলে আর পৃথিবীর বিদ্যুৎ, কলকারখানা কিছুই আর চলবে না। সমস্ত বিশ্বের উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং বিশ্ব আরো 50 বছর পিছনে চলে যাবে। এখন ইরান হরমুজ প্রণালীকে নিয়ে যে টার্গেট করছে সেটা হচ্ছে সম্পূর্ণ একটি গেরিলা যুদ্ধের কৌশল, যে আসলাম, আক্রমণ করলাম, পালিয়ে গেলাম। এখন এই যে ইরানের যে গেরিলা টেকনিক, এটা আসলে আমেরিকা কিভাবে মোকাবেলা করবে বলেন তো? পারবে না তো। এখন আমেরিকা বলতেছে যে বিভিন্ন দেশকে বলতেছে তোমরা আসো, আইসা আমাদের সঙ্গে হরমুজের নিরাপত্তা নিশ্চিত করো। কিন্তু ইরানের যে গেরিলা বাহিনী, অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ গেরিলা বাহিনী, তারা জাহাজকে আক্রমণ করে চলে যায়, মিসাইল মেরে চলে যায়, রকেট মেরে চলে যায়, মাইন বসিয়ে চলে যায়, রাতের আধারে আসে, আধারে চলে যায়, ছোট ছোট সাবমেরিন নিয়ে আসে, জাহাজটা দেশে ফুটা করে চলে যায়। তাহলে কি হয়, কি করবে আমেরিকা? পারবে না তো। কাজে আমেরিকা বুঝতে পেরেছে যে তারা জীবনে কোনোদিন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে নিতে পারবে না এবং ইরান বলেছে এখন থেকে তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে। হরমুজ দিয়ে যে জাহাজই যাবে
সেখান থেকে তারা ট্যাক্স বসাবে, এটা যুদ্ধ শেষ হওয়ার পরেও। এখন ডোনাল্ড ট্রাম্প এই এক কথা বলেন, এই সেই কথা বলেন, একবার বলেন যুদ্ধ বন্ধ, আবার বলেন যে যুদ্ধ চলবে, আবার বলেন যে ইরানকে বোমা মেরে উড়িয়ে দেবো, আবার বলেন যে যুদ্ধবিরতি, কখনো আবার ইউরোপের দেশগুলিকে বলেন সাহায্য করার জন্য, কখনো আবার বলেন সাহায্যের দরকার নাই। তো ট্রাম্পের এই নানা সময়ে নানা কথার কারণে কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা আছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো, কারণ তাদের তেল, গ্যাস এবং পানি এগুলো সবকিছুর উপরে কিন্তু ইরান হুমকি দিয়ে রেখেছে। এবং যদি সত্যি ইরান আক্রমণ করে বসে এই সেক্টরগুলোর উপর, তাহলে সমস্ত মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের রাজবংশের পতন ঘটবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানিদের ধর্মবিশ্বাস, ইরানিরা হচ্ছে শিয়া মুসলমান এবং তারা মনে করে যে তাদের জন্মই হয়েছে অত্যাচার সহ্য করার জন্য এবং তারা সেজন্য প্রস্তুত। তারা কিন্তু অনেক সহ্য করতে পারে, ইরানিদের সহ্য ক্ষমতা অনেক বেশি এবং তারা চলে ধর্মীয় বিশ্বাসের উপরে, ধর্মীয় মতবাদের উপরে। এই কারণেই তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এছাড়াও তারা একটি আঞ্চলিক বলয় তৈরি করেছে, যেমন তাদের তো ইসলামিক রেভলিউশনারি গার্ড আছেই, তারপরে হিজবুল্লাহ আছে, হুতি আছে, হামাস আছে, তো এই সব মিলে তারা একটা গ্রুপ তৈরি করেছে এবং একটা টিম হিসাবে কাজ করতেছে। এবং ইরান আরো বলেছে যে নতুন কোনো চুক্তি হবে না যদি না ট্রাম্প গ্যারান্টি দেয় যে কখনোই আর ইরানকে তারা আক্রমণ করবে না। ট্রাম্পের পরে যে প্রেসিডেন্ট আসুক না কেন বা ইসরায়েল, তারা কেউই আক্রমণ করবে না। ওদিকে নেতানিয়াহু বলেছেন যে ট্রাম্প যুদ্ধবিরতি করলেও আমরা কিন্তু ইরানে হামলা চালিয়ে যাবই। তাহলে যুদ্ধবিরতি লাভ কি? যদি ট্রাম্প যুদ্ধবিরতি চায় ইরানের সঙ্গে, ওদিকে নেতানিয়াহু বলে আমরা হামলা চালাবো, তাহলে তো এই যুদ্ধবিরতি দরকার নেই। তাহলে ইরানের দাবি হচ্ছে ট্রাম্প এবং নেতানিয়াহু দুইজন বসে সিদ্ধান্ত নিবে যে আমরা আর কোনোদিন ইরানে হামলা চালাবো না, আমরা ইরানকে ক্ষতিপূরণ দেবো এবং এই হরমুজ প্রণালী ইরানি নিয়ন্ত্রণ করবে। এটা কি ট্রাম্প মানবে? আমার তো মনে হয় মানবে না। আর না মানলে ইরান বলতেছে যুদ্ধ চলতেই থাকবে, যুদ্ধ আমরা বন্ধ করবো না, হরমুজ প্রণালীও খুলবো না এবং আমাদের উপর আঘাত আসলে আমরা পাল্টা আঘাত করব এবং আমরা প্রস্তুত। এবং আমরা আগে তো বলেছিলাম পারমাণবিক অস্ত্র তৈরি করবো না, এখন আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করবো আমাদের নিজেদের আত্মরক্ষার স্বার্থে। এই অবস্থায় আসলে ইরানের বর্তমান যে সরকার, সেই সরকার ভেঙে পড়ার বিন্দু মাত্র লক্ষণ নাই এবং ইরানের জনগণের ভিতর কোনো বিদ্রোহী মনোভাব দেখা যাচ্ছে না। ইরানের জনগণ প্রচন্ডভাবে ঐক্যবদ্ধ। পরিশেষে বলা যায় যে যেই যুদ্ধটা আসলে ট্রাম্প এবং নেতানিয়াহু শুরু করেছেন, সেই যুদ্ধের জন্য কড়া মূল্য দিতে হবে এই ট্রাম্প এবং নেতানিয়াহুকে, এবং সেই মূল্য আদায় করার জন্যই এখন ইরান চাপ দিচ্ছে, কারণ বল এখন ইরানের কোর্টে। এই যুদ্ধের জন্য ইরান 20 বছর ধরে প্রস্তুতি নিয়েছে এবং তারা জানে তাদের ভৌগোলিক অবস্থান, তাদের মোজাইক ডিফেন্স সিস্টেম, তাদের টেকনোলজি এবং তাদের যে ঘরোয়া উৎপাদন সক্ষমতা এবং তাদের সর্বোপরি সহ্য শক্তি যে টিকে থাকতে হবে। এসব কারণেই ট্রাম্প এবং নেতানিয়াহু পড়ে গিয়েছে মাইনকা চিপায়। তাদের এছাড়া আর কোনো উপায় নাই। শাখের করাত যেমন আইতেও কাটে যাইতেও কাটে, এখন এদের হচ্ছে সেই অবস্থা। ইরান বুঝিয়ে দিয়েছে যে একটা দেশ যতই দুর্বল হোক, যতই গরিব হোক, যদি একতাবদ্ধ থাকে, আত্মবিশ্বাস থাকে, তাহলে পৃথিবীর তাবৎ পরাশক্তিকে পরাজিত করা কোনো সমস্যা না। শুধু ইমানের জোর থাকতে হয়, আদর্শ থাকতে হয়, পাশাপাশি বুদ্ধিমত্তা, টেকনোলজি এগুলো থাকতে হয়। তাহলেই পৃথিবীর যে কোনো পরাশক্তিকে সহজেই পরাজিত করা যায়, যেটা ইরান প্রমাণ করে দিয়েছে। এখন ট্রাম্প যাই করুক না কেন, সে এই যুদ্ধবিরতি যাক বা না যাক, বা যুদ্ধ আর কয়েক বছর চলুক বা না চলুক, আমেরিকার পরাজয় অলরেডি হয়ে গিয়েছে। এখন ট্রাম্প সম্মানজনকভাবে এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে বলেই আমার বিশ্বাস। বাট নেক্সট 5-6 দিনে আমরা আরো বুঝতে পারবো যে কি হচ্ছে। ইরান এক বিবৃতিতে জানিয়েছে তাদের নিশানায় ছিল তেল আবিবের কেন্দ্রস্থল ও উত্তর দিকের অত্যন্ত গোপনীয় এবং সুরক্ষিত গোয়েন্দা কেন্দ্রগুলো। খাইবার শেকান, ইমাদ এবং সেজ্জেল ব্যালিস্টিক মিসাইলের নিখুঁত আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা অধিদপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলের অত্যাধুনিক ও বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের ড্রোন ও মিসাইলগুলো একের পর এক আঘাত হেনেছে। রামাত গান থেকে নেভেগ মরুভূমি, সবখানেই এখন কেবল ধ্বংসযজ্ঞের চিহ্ন। এমনকি বীর আল সাবেহ প্রধান লজিস্টিক এবং কমান্ড হাবটিও মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানের অ্যারোস্পেস ফোর্স। সাইরেনের বিকট শব্দে যখন আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল, তখন প্রায় 20 লাখের বেশি ইসরায়েলি নাগরিক প্রাণ ভয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়। ঘণ্টার পর ঘণ্টা অন্ধকার বাংকারে কাটানো এই সময়টি ইসরায়েলিদের জন্য ছিল এক বিভীষিকা। পুরো শহর জুড়ে আগুনের কুণ্ডলী আর ধোঁয়ার মেঘ দেখে মনে হচ্ছিল আধুনিক যুদ্ধের এক নারকীয় তাণ্ডব নেমে এসেছে মাটির বুকে। হামলার ভয়াবহতা লুকাতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান এবং মার্কিন পেন্টাগন কঠোর সেন্সরশিপ আরোপ করেছে বলে অভিযোগ তুলেছে ইরান। আইআরজিসির দাবি, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করতেই সংবাদ মাধ্যমের ওপর এই ব্ল্যাক আউট চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জ্বলন্ত স্থাপনা আর আকাশ ছোঁয়া ধোঁয়াই বলে দিচ্ছিল আঘাত কতটা গভীরে লেগেছে।
খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এক হুঙ্কারে জানিয়েছেন, এই অভিযান কেবল শুরু। যতক্ষণ না চূড়ান্ত বিজয় অর্জিত হচ্ছে ততক্ষণ এই হামলা অব্যাহত থাকবে। তিনি আরও যোগ করেন, গত 25 দিন ধরে ইরান তার শত্রুদের পিছু হটতে বাধ্য করেছে এবং এই অগ্রযাত্রা অপ্রতিরোধ্য। জেনারেল আবদুল্লাহি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, এক সময় যারা গায়ের জোরে দুর্বল দেশগুলোকে শাসন করত, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আজ পরাজয়ের দ্বারপ্রান্তে। ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে এক গভীর জলাবদ্ধতায় আটকা পড়েছে। নিজেদের রক্ষায় তারা এখন মিত্রদের কাছে ধর্ণা দিচ্ছে, কিন্তু তাদের সব উদ্দেশ্য ব্যর্থ হতে চলেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের সশস্ত্র বাহিনী দেশের নেতৃত্বের নির্দেশে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। জনগণের পূর্ণ সমর্থন নিয়ে তারা এই যুদ্ধ চালিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ক্ষমতার এই নতুন সমীকরণ এখন বিশ্ব রাজনীতিতে কী মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে সারা দুনিয়া।